আসসালামু আলাইকুম। আমি তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। যে মেট্রো রেল রাজধানীবাসীর জন্য একটু স্বস্তি এনে দিয়েছিল তা ধ্বংস করার কি উদ্দেশ্য থাকতে পারে এমন প্রশ্ন রেখে জনগণকে এর বিচার করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষতিগ্রস্ত মিরপুর 10 নম্বর মেট্রো স্টেশন পরিদর্শনকালে তিনি এমন আহ্বান জানান। কোটা নিয়ে শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়ার পর এখনও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন শেখ হাসিনা। নজরানা চৌধুরীর রিপোর্ট। গত সপ্তাহে কোটা আন্দোলনকে কেন্দ্র করে হামলার শিকার হয় মেট্রো রেলের মিরপুর 10 নম্বর ও কাজীপাড়া স্টেশন। সেই থেকে বন্ধ আছে মেট্রো রেল চলাচল। যেই ঝকঝকে তকতকে মেট্রো রেল সেবার উদ্বোধন শেখ হাসিনা করেছিলেন বৃহস্পতিবার সকালে, সেই মেট্রো রেলের ধ্বংসপ্রায় মিরপুর 10 নম্বর স্টেশন দেখতে গেলেন তিনি। পুরো স্টেশনের ভয়াবহ অবস্থা ঘুরে দেখে কতদিনে তা চালু করা যাবে সে বিষয়ে খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। আফসোস করেন, যেই প্রতিষ্ঠান জনগণের সরাসরি সেবা দেয় সেই প্রতিষ্ঠান কিভাবে ধ্বংস করা যায়। প্রতিটি স্থাপনা তৈরি করেছে যেগুলি মানুষের সেবা দেয়, মানুষের জীবনযাত্রা সহজ করে, মানুষের জীবনকে উন্নত করে, ঠিক সেইগুলি ভেঙে সম্পূর্ণ নষ্ট করে দেওয়ার কি মানসিকতা। ভয়াবহ ধ্বংসের চিত্র দেখলাম, এটা বিশ্বাস হতে চায় না যে এদেশের মানুষেরা করতে পারে, কিন্তু সেই কাজই করেছে। ঢাকাবাসী, বিশেষ করে মিরপুর এলাকায় বসবাস করা মানুষের অবর্ণনীয় কষ্টের বিনিময়ে তিলে তিলে এই মেট্রো রেল নির্মাণ করা হয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। জানান, যেই মেট্রো মানুষকে একটু স্বস্তি এনে দিয়েছিল তার উপর এরকম ক্ষোভ দেখানোর কোনো যুক্তি থাকতে পারে না। ক্ষতিকার হলো আজকে মেট্রো রেল বন্ধ, কারণ এই স্টেশন যেভাবে ধ্বংস হয়েছে এটা সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম, ইলেকট্রনিক সিস্টেম, সম্পূর্ণ মডার্ন। এটা তো কতদিনের ঠিক হবে আমি জানি না। এই মেট্রো রেলে কি আমি চড়বো? শুধু আমরা সরকার চড়বে? শুধু আমাদের মন্ত্রীরা চড়বে? না সাধারণ জনগণ চলবে? সেটা আমার প্রশ্ন। ঘন্টার পর ঘন্টা আবার ট্রাফিক জ্যামে পড়ে থাকতে হবে, আবার কর্মস্থলে পৌঁছানো, আবার ফেরত আসা, দীর্ঘ সময় লাগবে। আপনাদের কষ্ট লাঘব করতে চেয়েছিলাম, তা আমি আপনাদেরকেই বলবো যে এই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি, এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে, দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে, বিচার তাদের করতে হবে। আমি তাদের কাছেই বিচার চাই। কোটা বিষয়ে শিক্ষার্থীদের সকল দাবি মেনে নেয়ার পরও এখনও আন্দোলন চলমান রাখার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর আন্দোলনের শুরুর দিকে এক দফার আন্দোলনের দফা বারবার পরিবর্তন এবং তারপরে সৃষ্ট সহিংসতার সাথে যোগসূত্র থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি। যে দাবি তারা করেছিল, সমস্ত দাবি শুধু মানা না, তার থেকে বেশি আমরা দিয়েছি, হাইকোর্টে দিয়ে দিয়েছে, তারপরেও কিন্তু এখন থামেনি। কেন থামেনি? আমি দেশবাসীর কাছে সেটাই আমি বিচার চাই। এখনও নাকি আন্দোলন করতে হবে দফা, প্রথমে 1 দফা কোটা সংস্কার করতে হবে, 1 দফার পরে আসলো 4 দফা, তারপরে আসলো 6 দফা, তারপরে আসলো 8 দফা, তারপরে আবার 4 দফা, আবার ওই 4 দফাও হবে না, আরও 8 দফা। এইভাবে এমন একটা পরিবেশ সৃষ্টি, আর সেই সাথে সাথে এই ধ্বংসযজ্ঞ, মানে এই ধ্বংসযজ্ঞটাকে সুযোগ সৃষ্টি করে দেওয়া। মিরপুর 10 নম্বর মেট্রো স্টেশনের পাশেই পুড়িয়ে দেওয়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধ্বংসাবশেষও দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। 7 ঘন্টার কারফিউ শিথিলের সময়ে 4 ঘন্টা করে পুরোদমে চলেছে সব সরকারি বেসরকারি অফিস, ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানগুলো। লেনদেন হয়েছে পুঁজিবাজারে, বিচারিক কার্যক্রম চলেছে দেশের আদালতগুলোতে। অন্যান্য স্বাভাবিক দিনের তুলনায় যানজটের বাড়তি ভোগান্তিও পোহাতে হয়েছে রাজধানীবাসীকে। এদিকে কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় রাজধানীতে 2000-এর বেশি গ্রেফতার করা হয়েছে এবং অর্থ যোগানদাতা ও জড়িতদের অচিরেই গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ। আপেল শাহরিয়ারের রিপোর্ট। কোটা আন্দোলনকে কেন্দ্র করে স্থবির হয়ে পড়া জনজীবন আবারও স্বাভাবিক হতে শুরু করেছে। বৃহস্পতিবারও সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল। অফিস সময় নির্ধারণ করা হয়েছিল বেলা 11টা থেকে 3টা পর্যন্ত। এই সময়ে অফিসগামী মানুষজনকে পোহাতে হয়েছে যানজটের ভোগান্তিও। কারফিউয়ে বেশ কষ্টে আছেন নিম্ন আয়ের মানুষজন। আর সাধারণ মানুষের মাঝে কিছুটা আতঙ্ক থাকলেও পরিস্থিতি স্বাভাবিক হবার প্রত্যাশা সবার।
কাদা ছড়াছড়ি করবে আর আমরা পেট না খেয়ে মরতে হইব। এই হচ্ছে আমাদের পরিস্থিতি। সবাই একটা আতঙ্কের ওপর আছে, বুঝলেন না? যাত্রীরা বাইকে কম উঠতে চাচ্ছে, যে তারা সব আতঙ্কের মধ্যে একটা আছে। দৈনিক আগে ইনকাম ছিল 700-800-1000 টাকা, এখন ইনকাম হচ্ছে 200-300-400 টাকা। টাকা উঠানের চাইতে টাকা জমা দেওয়ার জন্য মানুষ বেশি আসছে এবং মানুষ খুব তাড়াতাড়ি স্বাভাবিকভাবে স্বাভাবিক জীবনে ফিরে যেতে চায়। আর শিক্ষার্থীদের আন্দোলনকে ইস্যু করে রাজধানীতে সহিংসতার ঘটনায় অপরাধী ধরতে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তা ব্যক্তিরা। 200টি মামলা ইতিমধ্যে রেকর্ড করা হয়েছে। এখন পর্যন্ত 2100-র উপরে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের কিন্তু ব্লক রেড চলমান রয়েছে। ব্লক রেড ছাড়াও বিভিন্ন পর্যায়ে দিনে এবং রাতে আমাদের অপারেশন পরিচালনা আমরা করে যাচ্ছি। সন্ত্রাসীরা গা ঢাকা দেখ আর যেখানেই থাকুক, আমি প্রথমেই বলবো যে আমার পুলিশ সদস্যকে হত্যা করে সে যদি কক্সবাজার পালিয়ে যায় অথবা পঞ্চগড় পালিয়ে যায়, আমরা তাদেরকে ধরে এনে বিজ্ঞ আদালতে সোপর্দ করবই করব। দেশজুড়ে সহিংসতার ঘটনায় অর্থ যোগানদাতা ও জড়িতদের চিহ্নিত করা হয়েছে ও অচিরেই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা। খাবার পৌঁছে দেওয়া, পানি পৌঁছে দেওয়া, অস্ত্র পৌঁছে দেওয়া, লাঠি পৌঁছে দেওয়া এবং তাদের কাছ থেকে রসদ পৌঁছে দেওয়া, এই কাজটি এই ঢাকা শহর থেকেই কিছু উঠতি বয়সী ব্যবসায়ী, জামাতপন্থী ব্যবসায়ী, বিএনপি ব্যবসায়ীরা দিয়েছে। তাদের নাম্বার পেয়েছে, অনেককে আমরা গ্রেপ্তার করেছি। যে কোনো সহিংস পরিস্থিতি মোকাবেলা ও জনগণের স্বাভাবিক জীবন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলেও জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, শিক্ষার্থীদের যুক্তিসঙ্গত আন্দোলনকে ঘিরে দেশব্যাপী বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের এখনও নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে। বিবৃতিতে মির্জা ফখরুল অভিযোগ করেন, ব্রিটিশ ও পাকিস্তান আমল এবং স্বৈরাচার এরশাদের আমলেও এমন নির্বিচারে হত্যাকাণ্ড হয়নি। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য তারিকুল ইসলাম এবং দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুর ছেলে সানিয়াতকে গ্রেফতার করায় উদ্বেগ জানান তিনি। বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান এবং সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে আইনশৃঙ্খলা বাহিনী বাসা থেকে তুলে নিয়ে গেছে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির আহ্বান জানান মির্জা ফখরুল। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পরিস্থিতি আরও খারাপ হতে পারে, ঘাপটি বেড়ে বসে আছে নাশকতাকারীরা। একই সঙ্গে তিনি বলেছেন, চোরাগুপ্তা হামলার মধ্য দিয়ে মানুষের রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় যেতে চায় বিএনপি। রাজধানী তেজগাঁয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক যৌথ সভায় তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন মুকসিমুল হাসান। চলমান পরিস্থিতিতে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে ঢাকা মহানগর উত্তরের 4টি নির্বাচনী এলাকায় দলের নেতাদের সাথে সভা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বক্তব্যের শুরুতেই কোটা আন্দোলনকে কেন্দ্র করে নিহতদের প্রতি শোক প্রকাশ করে তিনি বলেন, হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারে কাজ শুরু করেছে বিচার বিভাগীয় তদন্ত কমিটি। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, কোটা আন্দোলনের উপর ভর করে হত্যা এবং সহিংসতা চালিয়েছে বিএনপি জামাত। এই আন্দোলনের কুশীলব তারেকের নেতৃত্বে বিএনপি জামাতের দোসররা কিছুদিন আগে ঢাকা মহানগর সহ বিভিন্ন জায়গায় বিএনপি কমিটিতে রদ বদল হয়েছে। তারা নতুন নেতৃত্বে চিহ্নিত সন্ত্রাসীদের পদায়ন করেছে। এই হামলা পরিচালনার জন্য তাদেরকে পরিকল্পিতভাবে নিয়োগ করা হয়েছে। দেশের এই সংকটে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান ওবায়দুল কাদের। গুজব এবং অপপ্রচারের ব্যাপারেও সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি। তারা ঘাপটি মেরে বসে আছে, আরো খারাপ পরিস্থিতি সৃষ্টি করতে পারে, দেশে ধ্বংসযজ্ঞ সৃষ্টি করে এর ভেতর তারা এ অশান্তি রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতা দখল করতে তারা চায়। দেশের এই পরিস্থিতিতে সমাজের অসহায় খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে দলের নেতাকর্মী এবং সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা।
সাম্প্রতিক সহিংসতা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে একতরফা প্রচারণার কারণে দেশের ভাবমূর্তি কিছুটা ক্ষুণ্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বেসরকারি বিনিয়োগ এবং শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। সত্য এবং বাস্তব ঘটনা তুলে ধরতে সরকার উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি। দুপুরে আইএফআইসি টাওয়ারে আইএফআইসি ইসলামিক সেবার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক মিডিয়া যেহেতু একতরফা খবর পেয়েছে, সেখান থেকে আমাদের ইমেজের সাংঘাতিক একটা ক্ষতি করা হয়েছে, কিন্তু আমরা আলহামদুলিল্লাহ এখন কিন্তু ইন্টারনেটটা অনেকটা আমরা মেরামত করতে পেরেছি, এখন চলে এসছে। এখন আমরা কিন্তু আস্তে আস্তে আপনি দেখেছেন যে আমাদের সাইড অফ দ্য স্টোরিটাও এখন কিন্তু চলে এসছে, সোশ্যাল মিডিয়াতে চলে আসতেছে এবং মেইন স্ট্রিম মিডিয়াতেও ইনশাল্লাহ চলে আসবে। তো এটা নিয়ে একটা ড্যামেজ যেটা হয়েছে সেটা আমাদেরকে রিপেয়ার করতে হবে, ড্যামেজ রিপেয়ারও করতে হবে। 28, 29, 31 জুলাই এবং 1 আগস্টের এইচএসসি এবং সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে। এ নিয়ে চলমান এইচএসসি এবং সমমানের 8টি পরীক্ষা স্থগিত করা হলো। সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। এখনও তারিখ নির্ধারণ না হলেও 11 আগস্টের পর স্থগিত হওয়া পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি। আর 4 আগস্টের পরীক্ষা পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি চলবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। এর আগে প্রথমে 18 জুলাইয়ের পর 21, 23 ও 25 জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত করেছিল আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। দুবাইয়ে আন্দোলন করে দেশের সুনাম নষ্ট করেছেন শ্রমিকরা, তাদের বিষয়ে সরকার কোনো হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। দুপুরে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাংবাদিকদের তিনি কথা বলেন। মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাম মোহাম্মদ হাশিমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মন্ত্রী বলেন, মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা 70% টাকা ফেরত পেয়েছেন। কর্মীদের টাকা প্রাপ্তির তালিকা মন্ত্রণালয়ে জমা দেবে বায়রা। সম্পূর্ণ টাকা ফেরত না দিলে এজেন্সিগুলোর বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী। মালয়েশিয়া শ্রম বাজার খোলার বিষয়ে তিনি বলেন, এ ব্যাপারে 2 দেশের যৌথ কারিগরি কমিটির সভা শেষে বিস্তারিত জানানো হবে। সেটা অ্যাম্বাসেডারের মাধ্যমে আমাদের কাছে আসে, এটা নিয়ে মালয়েশিয়ান গভর্নমেন্টের কাছে আমরা চিঠি লিখেছি, সেটা নিয়ে আলাপ হয়েছে, সেটাও উনি দেখবে। খোলার ব্যাপারে আমাদের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং আছে আগামী মাসে, সেই মাসে আর ইনশাল্লাহ। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।